ভীষণ এটা মানে ইম্পর্টেন্ট অংশ হচ্ছে ভার্ব। এই ভার্বটা হচ্ছে তোমার মানে ছাড়া তুমি চলতেই পারবে না। একটা সেন্টেন্স তৈরি করতেও ভাব লাগে, একটা শব্দ তৈরি করতেও ভাব লাগে, মানে যে কোনো একটা সেন্টেন্স তৈরি করবে মানে ইংরেজি গ্রামারের বেসিক হচ্ছে বা বলতে পারো পুরোপুরিভাবে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে ভার্ব। ভার্বের সাথে তোমাকে ট্রান্সফরমেশন সেন্টেন্স বলো, ভয়েস চেঞ্জ বলো, ন্যারেশন চেঞ্জ বলো, যাই করো না কেন, ভার্ব ইজ দ্য ম্যান্ডেটরি পার্ট। তো ভার্ব আজকে তোমাদের সামনে আমি করাবো। তো ভার্ব বোঝার আগে তোমরা তো আছো অনলাইনে, তোমাদের কার কি আইডিয়া আছে ভার্ব সম্পর্কে? কিচ্ছু আইডিয়া আছে ভার্ব সম্পর্কে? কি জিনিসটা কি ভার্ব সম্পর্কে কোনো আইডিয়া? একজন তো বলো ভার্ব সম্পর্কে কোনো আইডিয়া আছে কিনা বলো। কোনো মুখ খুলছে না। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। ক্রিয়া। মুখে বলো, মুখে বলো, লিখতে হবে না, মুখে বলো, অসুবিধা নেই। ক্রিয়াপদ। হ্যাঁ বাংলায় যেটা ক্রিয়াপদ, ইংলিশে সেটা ভার্ব। হ্যাঁ ব্যক্তি বা বস্তুর কাজ সম্পর্কে কিছু বলা হয়। শুধু কাজ ক্ষেত্রে হ্যাঁ আমরা যেটাকে বুঝি অ্যাকশন ওয়ার্ড। সাধারণত আমরা ভার্ব বলতে ওই একটা ওই জিনিসটাকে বেশি বুঝি, যেটা আমাদের ছোটোবেলা থেকে শেখানো হয় যে ভার্ব মানে যেই জিনিসটার সাহায্যে আমাদের একটা মুভমেন্ট বোঝায়, একটা গতি বা একটা কাজ করা বোঝায়, একটা অ্যাক্টিভনেস বোঝায়, সেটা কি আমরা কাজ ভার্ব বলি, যেটা বাংলায় হচ্ছে ক্রিয়াপদ। তো সেই ভার্বকে ভার্ব তো বললামই যে ইংরেজির একটা বিষয়, ইংলিশ গ্রামারের একটা ভাইটাল পার্ট। তো চলো আজকে ভার্ব থেকে আমরা শুরু করবো, একটা বেসিক জিনিস শিখবো। ভার্বের তোমাদের যা যা ডাউট আছে আশা করছি আমি ক্লিয়ার করতে পারবো। আজকে ফার্স্ট পার্টটা তোমাদেরকে আমি দেখাবো, পুরো পার্টটা নয়, ফার্স্ট পার্টটা আজকে দেখাবো, সেই পার্টটা দেখো। তো সেই পার্টগুলো শুরু দেখো, দেখলেই বুঝতে পারবে। আর যার যেখানে ক্লিয়ার ডাউট আছে আমি বলছি আজকে কিন্তু তোমরা মুখে বলে ক্লিয়ার করে নেবে। কেন কি বলো তো, এই ভার্বের জায়গাটা না অনেক কনফিউশন। এই জায়গাটা যদি ক্লিয়ার না হয় তোমরা কিন্তু টেন্সের জায়গাটা কনফিউশনটা ক্লিয়ার করতে পারো, তখন টেন্সে এসে তোমাদের খুব সমস্যা হবে। টেন্সটা আমি নেক্সট ডে করাবো। তো আজকে ভার্বের বেসিক পার্টটা তো করাচ্ছি, সেখান থেকে যা যা ডাউট আছে সেগুলো কিন্তু ক্লিয়ার করো। নাহলে কী হবে বলো তো, তোমাদের এই টেন্সের জায়গায় গিয়ে নাহলে আবার থমকে যাবে। ক্লিয়ার? কোনটা ভার্ব আর কোনটা ভার্বের মতো দেখতে কিন্তু ভার্ব নয়, এই জিনিসটাকে আগে আইডেন্টিফাই করতে হবে। দেখো পেটা দাও। আচ্ছা যারা পরে যোগ দিলে তাদের কাছে সাউন্ড আর পিকচার ক্লিয়ার? যারা পরে যোগ দিলে সাউন্ড আর পিকচার ক্লিয়ার? ওকে দেখো, ভার্ব আজকে প্রথম দিন ভার্বের। তো ভার্ব মানে কি বললো, যে ক্রিয়া, ক্রিয়াপদ। ভার্ব মানে হচ্ছে ক্রিয়াপদ। বলছে সাবজেক্ট যে কাজ করে তাই হলো ইংরেজির ভার্ব বা ক্রিয়াপদ, অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া, থাকা বোঝায় তার অর্থাৎ অ্যাকশন ওয়ার্ডকে ভার্ব বলে। তাহলে আমি কি বললাম, সাবজেক্ট যে কাজ করে। এবার আমি বলো সাবজেক্ট তো তাহলে কি, সাবজেক্ট জিনিসটা কি? সাবজেক্ট জিনিসটা হচ্ছে যাকে বলা হচ্ছে বা যার সম্পর্কে বলছি, সাবজেক্ট, যেটা আমরা সাবজেক্ট প্রেডিকেট পড়ে এসেছি আগে। তো সাবজেক্ট জিনিসটা কি, যার সম্পর্কে বাক্যটা শুরু হয়েছে যাকে দিয়ে, যাকে দিয়ে বলা হচ্ছে বা যার জন্য বলা হচ্ছে, সেটাই সাবজেক্ট। বলছে সাবজেক্ট যে কাজ করে, সাবজেক্ট যে কাজ করে মানে সাবজেক্ট যে আছে সে যে কাজটা করছে, সেই কাজটাকে ইংরেজিতে কি বলে, ক্রিয়াপদ। অর্থাৎ যে শব্দটা কোনো কাজ করা, হওয়া, থাকা বোঝায় তাকে বলা বা অর্থাৎ অ্যাকশন ওয়ার্ডকে ভার্ব বলে। কীরকম, স্লিপ, স্লিপ মানে কি, ঘুমানো। এবার আমি একটা কথা বলি, বাক্যে যতক্ষণ না সেন্টেন্স তৈরি হচ্ছে ততক্ষণ তাকে কিন্তু আমরা কোনো পদ বলতে পারি না, কারণ এই মুহূর্তে স্লিপ শব্দটা কিন্তু কোনো একটা ওয়ার্ড। তো স্লিপ মানে কি আমরা বুঝি, ঘুমানো। তো ঘুমানোটা যখন আমরা সেন্টেন্সে ব্যবহার করবো তখন সেটা কিসের নাম নেবে, ভার্ব। রান মানে দৌড়ানো, ডু মানে করা, কাম আসা, ইট খাওয়া, গো যাওয়া, প্লে খেলা। এই সবকটা কী করে এক একটা আমাদেরকে আমাদের কোনো মুভমেন্ট বোঝাচ্ছে, কোনো একটা মুভমেন্ট বোঝাচ্ছে, সেই জন্য আমরা এগুলোকে কী বলছি, ভার্ব। এবার উদাহরণে আসি, উই প্লে উইথ ফুটবল। উই প্লে আমরা কি করছি, খেলছি। উই প্লে কিসের সাহায্যে খেলছি, ফুটবল দিয়ে। তাহলে উই প্লে উইথ ফুটবল আমরা খেলছি, তাহলে প্লেটা কি, ভার্ব।
দ্য বেবি স্লিপস নাও, বেবিটা এখন ঘুমাচ্ছে, বেবি স্লিপস নাও, বেবিটা এখন ঘুমাচ্ছে। দ্য বয়েজ রানস ফাস্ট, ছেলে ও বয়েজ, দ্য বয় রানস ফাস্ট, বাচ্চারা জোরে দৌড়াচ্ছে, বাচ্চাটা জোরে দৌড়াচ্ছে। তাহলে দেখো দৌড়াচ্ছে এটা হচ্ছে ভার্ব। তাহলে আমি কি বললাম, এখানে সাবজেক্ট কে, এখানে সাবজেক্ট কে, প্রথম সেন্টেন্সের সাবজেক্ট কে ওই, দ্বিতীয় সেন্টেন্সের সাবজেক্ট কে দ্য বয়, পুরোটা কিন্তু, শুধু বেবিটা নয়, দ্য বেবি। ঠিক তেমনি এটাও তাই, দ্য বয় পুরোটা সাবজেক্ট। সাবজেক্টের কাজ করা বোঝাচ্ছে, সেটা হচ্ছে ভার্ব। তাহলে যদি আমি প্রশ্ন করি কে খেলছে, আমরা, তাহলে সাবজেক্ট কে, আমরা, আমরা কি করছি, খেলছি। তাহলে ভার্বে কি দিয়ে প্রশ্ন করছি, কি, কি করছি বা কি করা হয়, কি করছি বা কি করা হয়, করা হয়। ঠিক আছে, তো তাহলে কে খেলছে, আমরা, তাহলে আমরাটা কি, সাবজেক্ট। দ্য স্লিপস নাও, কে ঘুমাচ্ছে, স্লিপস দ্য বেবি, বেবি কি করছে, ঘুমাচ্ছে। দ্য বয় রানস ফাস্ট, কারা দৌড়াচ্ছে, বয়, সাবজেক্ট। কে, বয়রা কি করছে, জোরে দৌড়াচ্ছে, ভার্ব। তাহলে কে দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাচ্ছি, কি দিয়ে প্রশ্ন করলে বা কি করা হচ্ছে প্রশ্ন করলে কি পাচ্ছি, ভার্ব। তাহলে আমরা কি পেলাম, এই 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 অ্যাকাউন্ট থেকে কি পেলাম, কে দিয়ে প্রশ্ন করলে, কে বা কারা দিয়ে প্রশ্ন করলে, কারা কাজটা করছে, কে বা কারা কাজটা করছে, এই প্রশ্নটা করলে আমরা সেখান থেকে কি পাচ্ছি, সাবজেক্ট পাচ্ছি, সেখান থেকে আমরা কি সাবজেক্ট পাচ্ছি। ঠিক তেমনি সাবজেক্টকে যদি আমরা প্রশ্ন করি কি করছে, সাবজেক্টকে যদি প্রশ্ন করি কি করছে বা কি করা হচ্ছে, করা হচ্ছে বা হবে, বা কি করা হবে, যদি প্রশ্ন করি এই কি দিয়ে যে উত্তরটা পাচ্ছি সেটাকে বলছে ভার্ব, সেটাকে বলছে ভার্ব। তাহলে আমরা কে বা কারা দিয়ে প্রশ্ন করলে ইংলিশে হয়ে যায় হু দিয়ে বা হুইচ দিয়ে। প্রশ্ন করলে কাকে পাচ্ছি, সাবজেক্টকে পাচ্ছি, প্রশ্ন করলে সাবজেক্টকে পাচ্ছি। আর কি, কি করছে, কি করা হচ্ছে, কি করা হবে দিয়ে, কি দিয়ে প্রশ্ন করলে অর্থাৎ হোয়াট দিয়ে প্রশ্ন করলে আমরা কি উত্তর পাচ্ছি, ভার্ব। তাই তো, তাহলে আমরা কি পাচ্ছি, হু দিয়ে, তাহলে একটা সাবজেক্ট, তাহলে সাবজেক্টও ক্লিয়ার হলো, ভার্বও ক্লিয়ার হলো। বলো ক্লিয়ার হয়েছে, সাবজেক্ট আর ভার্বের মধ্যে যে কনফিউশন ক্লিয়ার হয়েছে। এবার থেকে তোমরা যদি কোনোদিন ভার্ব তোমাদেরকে আইডেন্টিফাই করতে বলা হয় বুঝতে পারবে। বলো নেক্সট, এবার হচ্ছে ভার্বের প্রকারভেদ। রেসপন্স করবে, রেসপন্স না করলে কিন্তু সব জিনিসটা ক্লিয়ার হবে না। এবার হচ্ছে ভার্ব, ভার্বের যে পার্টটা আছে, ভার্বের যে পার্টটা আছে সেই ভার্বের পার্টটাকে এই যে প্রকারভেদটা লিখেছি না, এটা হচ্ছে একটা মানে নির্দিষ্ট প্রকারভেদ নয়, এগুলোকে ভাগ করা হয়। প্রথমেই বলি ভার্বে যদি তুমি বলো প্রকারভেদ কি কি হবে, তাহলে বলবো অনেক পা আছে, তুমি সেগুলোকে পাটে 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 ভাগ করলে অনেক কিছু হবে। তো আমরা অত ডিটেলসে যাব না, আমরা কি করব, আমাদের যতটুকু দরকার কম্পারেটিভ এক্সামে, ভার্বের যতটুকু পার্ট আমাদের কম্পারেটিভ এক্সামের দরকার সেটুকু পার্টকে নিয়ে আমরা আজকে পড়াশোনা করব। কীরকম, আমাদের ভার্বের প্রকারভেদে দুটো জিনিস খুব বেশি দরকার হয়, সেটা হচ্ছে কি কি, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর একটা হচ্ছে মেইন ভার্ব। একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, অক্সিলারি, আর একটা হচ্ছে মেইন ভার্ব। কি বললাম, অক্সিলারি মানে এই অক্সিলারি কথাটার অর্থ হচ্ছে সহকারী, কথাটার অর্থ হচ্ছে সহকারী বা হেল্পিং, হেল্পিং। ঠিক আছে, তো এটা অক্সিলারি। আর এটাকে মেইন ভার্ব মানে কি, যে মূল যে ভার্বটা,
এই মেইন ভার্ব আর অক্সিলারি ভার্বের মধ্যে পার্থক্য যেটা হচ্ছে, মেইন ভার্ব আর অক্সিলারি ভার্ব সঙ্গে পাশাপাশি বসে, ঠিক আছে? মানে মেইন ভার্বকে ছাড়া অক্সিলারি ভার্ব ইউজ করতে পারবে না, মেইন ভার্বকে লাগবেই, মানে অক্সিলারি ভার্বের সাথে মেইন ভার্ব সবসময় থাকবে। তো অক্সিলারি ভার্ব আর মেইন ভার্বের মধ্যে যেটা বেসিক পার্থক্য সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব হেল্প করে ঠিকই, কিন্তু তার অর্থটা প্রকাশ পায় না। আর মেইন ভার্ব তার অর্থটা প্রকাশ পায় বাক্যের মধ্যে। কিরকম? ধরো লিখলাম আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, ধরো আমি সেন্টেন্স নিলাম আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট। এখানে অ্যাম, দেখো আমি যদি বলি আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, আমি বাজারে যাচ্ছি, তাই যাওয়া ইংরেজি কি? এইটা। অ্যামের মানে কি এখানে আসছে? আসছে না। কিন্তু এখানে অ্যাম এবং গোয়িং দুটোই কিন্তু ভার্ব। ভালো করে জিনিসটা বোঝো। আমি কি বলছি? আই অ্যাম গোয়িং টু দ্য মার্কেট, আমি বাজারে যাচ্ছি, তাহলে যাওয়াটা ভার্ব, যাচ্ছি আমরা যোগ দিচ্ছি কাকে? যাওয়াটাকে, তো যাওয়াটা ভার্ব, তাহলে গোয়িং মানে যাওয়া, তো যাওয়াটা ভার্ব, তাহলে এটা কি ভার্ব? এটা মেন ভার্ব, এটা মেন ভার্ব যার অর্থ প্রকাশ করছে সেন্টেন্সে। আর এই গোয়িংকে হেল্প করছে কে? অ্যাম, তো অ্যাম হচ্ছে অক্সিলারি ভার্ব, অ্যাম হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। মানে এই গোয়িং ভার্বকে অ্যাম ভার্ব হেল্প করছে, তার বাক্যটা তৈরি করতে বা টেন্সটা তৈরি করতে হেল্প করছে, তাই অ্যামের মানে এখানে নেই, তো অ্যাম হচ্ছে অক্সিলারি আর মেন ভার্বকে গোয়িং, কারণ ওর মানেটাই আমাদের কাছে ক্লিয়ার হচ্ছে। ক্লিয়ার? তাহলে মেন ভার্ব আর অক্সিলারি ভার্বের মধ্যে পার্থক্য কি? এইটা হচ্ছে বেসিক পার্থক্য। কি করে চিনবো? আর মেন ভার্বের সঙ্গে মেন ভার্ব নিজে নিজে একা একাই বসতে পারে, তার সবসময় অক্সিলারি ভার্ব হেল্পের দরকার হয় না, কিন্তু উল্টো দিকে আবার অক্সিলারি ভার্ব নিজে নিজে বসে না, তাকে অন্য একটা ভার্বের প্রয়োজন হয়, সে একা একা বসতে পারে না। এটা কিন্তু মাথায় রাখবে, অক্সিলারি ভার্ব একা একা বসতে পারে না, কিন্তু মেন ভার্ব একা একা বসতে পারে। ক্লিয়ার? তো এই অক্সিলারি ভার্বটাই দু রকমের। কি কি? একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি, একটা হচ্ছে মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারি কোনগুলো? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, ডিটেলসে আমি পরে যাচ্ছি। আর মোডাল অক্সিলারি কোনটা? শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, অট, অট টু, উইল, উড, মাস্ট, মে আছে, মেটা দিয়েছে, মে, মাইট, ক্যান, কুড, শ্যাড, শুড, অট টু, উইল, উড, মাস্ট। হ্যাঁ, এগুলো সব হচ্ছে মোডাল অক্সিলারি। এই মোডাল অক্সিলারি এগুলো তোমরা জানো, এগুলো মানে নামগুলো হয়তো জানো না, কিন্তু শব্দগুলোর সাথে তোমরা পরিচিত। আর মেন ভার্বের পার্টে কে কে আছে? মেন ভার্বের পার্টে আছে ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, ফাইনাইট ভার্ব। ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব আর ফাইনাইট ভার্ব। এই ট্রানজিটিভ ভার্ব হচ্ছে উইথ অবজেক্ট, এটা ডিটেলসে পড়ে যাচ্ছে। এটা হচ্ছে উইদাউট অবজেক্ট। পার্থক্যটা কি পড়ে যাচ্ছি। তো আমার বেসিক কি পার্থক্য পেলাম? যে আমাদের ভার্ব বলতে গেলে, একটা সেন্টেন্সে ব্যবহার করতে গেলে ভার্ব দু রকম, একটা হচ্ছে অক্সিলারি ভার্ব, একটা হচ্ছে মেন ভার্ব। অক্সিলারি ভার্ব সবসময় মেন ভার্বের সাহায্য নিয়ে বসে, কিন্তু মেন ভার্ব একা একা বসতে পারে। অক্সিলারি ভার্বকে দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাইমারি অক্সিলারি ভার্ব বা প্রাইমারি অক্সিলারি, আর একটা হচ্ছে মোডাল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারির মধ্যে কে কে থাকে? বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব। আর মোডাল অক্সিলারির মধ্যে কে কে থাকে? শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, অট, অট টু, উইল, উড, মাস্ট। ওকে, দেখে নাও একবার। যাচ্ছি পরের পেজে। এবার হচ্ছে প্রাইমারি অক্সিলারি। দেখো এই যে ডু ভার্ব, এই জায়গাটা একটু ভালো করে লক্ষ্য করো। এই যে হ্যাভ ভার্ব, ডু ভার্ব, বি ভার্ব, এই জিনিসটা কি? এই জিনিসটা কি? হ্যাভ ভার্বের মধ্যে কে কে পড়ে? হ্যাভ ভার্ব কে কে আছে? হ্যাভ নিজে আছে, হ্যাজ আছে, হ্যাড আছে, হ্যাভ নট,
এগুলোর মধ্যেই পড়ে নট যোগ করে, হ্যাভ নট, হ্যাজ নট, হ্যাড নট, মানে হ্যাভ আর হ্যাজ রিলেটেড সবটাই। এটা পুরোটাই হচ্ছে কি হ্যাভ ভার্ব, এই পুরোটাই হচ্ছে কি হ্যাভ ভার্ব। এবার ডু ভার্ব কে কে? ডু ভার্ব, ডু, ডিড, ডাজ। এটার আবার দুটো জিনিস আছে। ডু ডিড ডাজটা শুধুমাত্র অক্সিলারি ক্ষেত্রে বা প্রাইমারি অক্সিলারি ক্ষেত্রে, আবার যখন সেটাকে মেইন ভার্বে ব্যবহার করা হবে তখন আবার আর একটা অ্যাড হবে, সেটা হচ্ছে ডান, যখন সেটা মেইন ভার্বে ব্যবহার হবে। ক্লিয়ার? ডানটা কিন্তু অক্সিলারি ভার্বে ব্যবহার হয় না। অর্থাৎ আমি এটা বলতে চাইলাম, এই হ্যাভ, আর আগে বি ভার্বটা বলে দিই। বি ভার্বটা কে কে? বি ভার্বটা হচ্ছে am, is, are, be নিজে, was, were, এই তিনটে হচ্ছে অক্সিলারি, এই কয়েকটা হচ্ছে অক্সিলারির ক্ষেত্রে। যখনই সেটা মেইন ভার্বের ক্ষেত্রে ব্যবহার হবে তখন আবার একটা জিনিস অ্যাড হবে, সেটা হচ্ছে বিন, তখন কিন্তু এটা অক্সিলারি পার্টের নয়। কীরকম, কেন বলছি কথাটা? এই যে হ্যাভ ভার্ব, ডু ভার্ব আর বি ভার্ব, এই তিনটে ভার্ব এমন টাইপের ভার্ব, এরা দুটো পারপাসেই ব্যবহার করে হয়। কীরকম, মানে এরা অক্সিলারি হিসেবেও ব্যবহার হয়, আবার মেইন ভার্ব হিসেবেও ব্যবহার হয়। এই দুটো ভার্ব অক্সিলারি হিসেবেও ব্যবহার হয়, আবার মেইন ভার্ব হিসেবেও ব্যবহার হয়। আচ্ছা, আগে একটা জায়গায় বুঝিয়ে দিই ব্যাপারটা, তারপরে এক্সাম্পলে আসছে। দেখো, আমি কি বললাম, প্রথমে নেব হ্যাভ ভার্ব, প্রথমে নেব কি হ্যাভ ভার্ব। তাহলে হ্যাভ ভার্বের লিস্টে কে কে আছে? হ্যাজ, হ্যাভ, হ্যাড, তিনটে লিস্টে আছে আমার লিস্টে। এই তিনটে ভার্বকে আমি ইউজ করতে পারবো। তার মধ্যে আমি দেখো, হ্যাজ যেটা, সেটা কিসে বসে? সিঙ্গুলারের পাশে বসে। সিঙ্গুলার, সিঙ্গুলার মানে একজনকে বোঝায়। হ্যাভ কার পাশে বসে? প্লুরাল, প্লুরাল মানে একের বেশি, মানে একের বেশিকে বোঝাতে ব্যবহার হয়। আর হ্যাড কিসে বসে? হ্যাডে কোনো সিঙ্গুলার প্লুরাল নেই, সিঙ্গুলার প্লুরালে দুটো ক্ষেত্রেই বসে, কিন্তু পাস্ট টেন্সে বসে। পাস্ট টেন্সটা আমরা পরের দিন টেন্স পড়বো, বুঝতে পারবো। পাস্ট টেন্সে বসে। আর এই দুটো কিসে বসে? প্রেজেন্ট টেন্সে। এই দুটো কিসে বসে? প্রেজেন্ট টেন্স। তো তাহলে আমি কি পেলাম? এই তিনটে যদি হ্যাভ ভার্ব তিনটে আমার কাছে সামনে এলো, কিন্তু কথা হচ্ছে এই তিনটে ভার্বকে, এই তিনটে ভার্ব আমার কিসে কিসে হয়? একবার অক্সিলারি হিসেবে ব্যবহার হয়, একবার কিসে বললাম? মেন ভার্বে। তাহলে আমি লিখলাম আই হ্যাভ এ কার। আবার লিখলাম আই হ্যাভ বট এ নিউ কার। এবার দেখো, আই হ্যাভ এ কার মানে আমার একটা কার আছে, আমার একটা কার আছে। তাহলে কে গুরুত্ব পাচ্ছে? হ্যাভ ভার্ব গুরুত্ব পাচ্ছে, কারণ হ্যাভ ভার্ব মানে থাকা বোঝে। আচ্ছা, থাকা বোঝে, আছে তো। তাহলে আমি কি বলছি? আমার একটা গাড়ি আছে। আর এখানে আমি কি বলছি? আমি একটা নতুন গাড়ি কিনেছি। তুমি দেখো, এখানে আমি কি বলছি? আমার একটা গাড়ি আছে, আছে না কিসে হ্যাভে। আবার বলছি আমি একটা গাড়ি কিনেছি। কিনেছিটা কার সাথে যাচ্ছে? বট, বাই বাই বট, বট বাই বট বট।
তাহলে কিনেছি, তাহলে আমার এখানে কোন ভাব গুরুত্ব পাচ্ছে? হ্যাভ ভাব গুরুত্ব পাচ্ছে। আমার এখানে কোন ভাব গুরুত্ব পাচ্ছে? এইটা গুরুত্ব পাচ্ছে। এখানে হ্যাভ কি গুরুত্ব পাচ্ছে? পাচ্ছে না। কিন্তু হ্যাভ ভাব ছাড়া এই সেন্টেন্সটা ইনকমপ্লিট। হ্যাভ ভাব ছাড়া সেন্টেন্সটা ইনকমপ্লিট। তাহলে এই সেন্টেন্সে এই হ্যাভ ভাবটা কাকে হেল্প করছে? বটকে হেল্প করছে। এই সেন্টেন্সে এই হ্যাভ ভাব কাকে হেল্প করছে? বটকে হেল্প করছে। তাহলে এই সেন্টেন্সে হ্যাভ কি? অক্সিলারি। কিন্তু এই সেন্টেন্সে আই হ্যাভ এ কার, আমার গাড়ি আছে, আর কোনো ভার্ব আছে? কাউকে হেল্প করছে? করছে না। এখানে হ্যাভ ভার্ব কি ভার্ব? মেন ভার্ব। এখানে হ্যাভ মেন ভার্ব। বলো ক্লিয়ার কিনা? তাহলে একটা ভার্ব একটা মেন ভার্ব হিসেবে ইউজ হচ্ছে, একবার অক্সিলারি হিসেবে ব্যবহার হচ্ছে। ক্লিয়ার? এটা দেখে নাও একবার ভালো করে। ওকে, নেক্সট জায়গায় গেলাম। এবার দেখো, ওই হ্যাভ ভার্ব দিয়ে গেলে, এবার ডু ভার্ব। ডু ভার্বের, আমার ডু ভার্বের মধ্যে কে কে আছে? ডু, ডিড, ডাজ, আর যখন মেন ভার্বে ইউজ করব ডান। ডু কার কাছে হয়? ডু হচ্ছে ডু হচ্ছে তোমার প্লুরাল বা আইভি এর ক্ষেত্রে। আচ্ছা, ডাজ হচ্ছে সিঙ্গুলারের পাশে বসে। ডাজ সিঙ্গুলার হতে হবে, আবার থার্ড পারসন হতে হবে, থার্ড পারসন। আর ডিড সিঙ্গুলার প্লুরাল কোনো কিছু ব্যাপার নেই, পাস্ট টেন্সে, পাস্ট টেন্সে। আর ডান তো V3 ফর্ম, V3 ফর্ম। এবার এই ডু ভার্বকে আমি দুটো ফরম্যাটে ভাগ করব। কিসে কিসে? একটা হচ্ছে অক্সিলারিতে, একটা হচ্ছে মেন ভার্বে। কিরকম? হি ডাজ the work। আবার লিখছি he does not finish his work। কি লিখলাম? একবার লিখছি he does the work, সে কাজটা করেছিল। আর আবার লিখছি does not finish the work, সে কাজটা শেষ করেনি, সে কাজটা শেষ করেনি। তাহলে আমি এখানে কি, তাহলে কাজটা করা, এখানে কি গুরুত্ব পাচ্ছে? ভার্বটাকে ফিনিশ, কাজ শেষ করা। শেষ করা ইংরেজি কি? ফিনিশ। করেনি, তাহলে এইখানে ফিনিশ ভার্বটাকে হেল্প করছে কে? ডাজ ভার্বটা হেল্প করছে কে? ডাজ। তো এক্ষেত্রে মেন ভার্ব কে? ফিনিশ। ফিনিশ হচ্ছে মেন ভার্ব। আর এক্ষেত্রে কে? এ কি? অক্সিলারি ভার্ব। এক্ষেত্রে ডাজ কি? অক্সিলারি ভার্ব। কিন্তু যখন আমি ওপরে বলছি ডাজ দ্য ওয়ার্ক, সে কাজটা ফিনিশ করেছে, এসে কাজটা করেছে, করা ভাবটা কি বোঝাচ্ছি? তার মানে একই আমি শুধু গুরুত্ব দিচ্ছি। তো এক্ষেত্রে কি? এ হচ্ছে মেন ভার্ব। তাহলে দেখো, এই ডাজ একবার মেন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, একবার অক্সিলারি হিসেবে ব্যবহার হচ্ছে। তাহলে একই শব্দ দুটোবার ইউজ হচ্ছে। ক্লিয়ার? দেখে নাও একবার। টেন্সের পার্টগুলো আমি তোমাদেরকে পরে করাবো, যখন আমি টেন্সে ঢুকবো,
তার আগে নয়, জিনিসগুলো এই জিনিসগুলো অন্তপক্ষে তোমরা যদি পারো খাতায় টুকে নিতেও পারো, কারণ এই জিনিসগুলো বোঝানোর সময় মাথায় আসে, লেখার সময় বা পিডিএফ ফাইল বানানোর সময় কিন্তু এতটা মাথায় আসে না। বোঝাতে বোঝাতে কী হয় অনেক জিনিস মানে হঠাৎ করে মাথায় চলে আসে করতে 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 করতে। তো চেষ্টা করবে যখন এগুলো লেখাবো খাতা পেন নিয়ে একটুখানি জাস্ট পয়েন্ট আউট করে নেওয়া, এরকম রাফলি করো। তোমাদের কে বলেছে ভালো করে সুন্দর করে হাতে লেখা করতে? কিচ্ছু না, জাস্ট রাফলি স্কেচগুলো করে নিলে কী হয় বলো তো, একটা সময়ের মধ্যে তুমি অনেক কিছু পেয়ে যাচ্ছ। কারণ বোঝাতে বোঝাতে অনেক জিনিস মাথায় থাকে, তারপর তোমরা যদি কোশ্চেন করো তো আরও বেশি জিনিস ক্লিয়ার হবে, আরও জিনিস মাথায় আসবে। দেখো ডু ভার্বটা করলাম, এবার বাকি থাকলো কে? হ্যাভ ভার্ব হলো ডু ভার্ব, এবার বি ভার্ব। বি ভার্বটার মেন পার্ট, বি ভার্বটা একটু বুঝতেই হবে। যেটা তোমাদের কনফিউশন হয় বি ভার্ব থেকে আমি আগে বলি, এই যে বি ভার্বটা আছে না, এটা হচ্ছে রুট ফর্ম। এই বি ভার্বটা হচ্ছে রুট ফর্ম। অ্যাম, ইজ, আর, এটা হচ্ছে এর প্রেজেন্ট ফর্ম। ওয়াজ, ওয়্যার, past form। সিঙ্গুলার বোঝাতে অর্থাৎ am, was, সরি am নয়, is আর was কার পাশে বসে? সিঙ্গুলারের পাশে, সিঙ্গুলারের পাশে। where আর are কার পাশে বসে? প্লুরালের পাশে। ঠিক আছে, এবার টেন্স অনুযায়ী চেঞ্জ হয়। আর অ্যামের পাশে কে বসে? সবসময় বায়না ধরে আই, আই পাশে সবসময় অ্যাম বসে। এটা হচ্ছে বেসিক। এবার সেন্টেন্সটা ইউজ কীভাবে করব? ধরো বললাম আই অ্যাম এ গার্ল, আবার বলছি আই অ্যাম, সরি, I am drawing a picture। তাহলে আমি কি বললাম? আমি একটা মেয়ে, আমি একটা মেয়ে, যেটা হয় সেন্স নেই, আমি হয় একজন মেয়ে। তো এখানে কে গুরুত্ব পাচ্ছে? অ্যাম ভার্ব। এখানে কে গুরুত্ব পাচ্ছে? অ্যাম ভার্ব। তাহলে অ্যামটা কি? মেন ভার্ব। আর কোনো ভার্ব আছে? নেই। কিন্তু অ্যাম ড্রয়িং, আঁকছি, ড্রয়িং মানে কি? ছবি আঁকা। তাহলে কে গুরুত্ব পাচ্ছে? এ গুরুত্ব পাচ্ছে। এ গুরুত্ব পাচ্ছে? পাচ্ছে না। এ শুধুমাত্র একে হেল্প করছে, এ শুধুমাত্র একে হেল্প করছে সেন্টেন্সটা তৈরি করতে। তাহলে যে গুরুত্ব পাচ্ছে সে মেন ভার্ব, যে গুরুত্ব পাচ্ছে না শুধু হেল্প করছে সে অক্সিলারি ভার্ব, অক্সিলারি ভার্ব। বলো, দেখে নাও, এটা হচ্ছে বেসিক পার্থক্য অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের মধ্যে, যে কিভাবে আমরা অ্যাম ইজ আর মানে ডু ভার্ব, হ্যাভ ভার্ব আর বি ভার্বকে, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্বকে কিভাবে দুভাবে ইউজ করি। আরেকটা সেন্টেন্স দিচ্ছি দেখো, I have done this task। এটা হচ্ছে হ্যাভ ভার্ব, এটা হচ্ছে হ্যাভ ভার্ব, এটা হচ্ছে ডু ভার্বের ভিত্রি, ডু ভার্বের ভিত্রি। দেখো পাশাপাশি হ্যাভ ভার্ব আছে আর ডু ভার্ব আছে, দেখতে পেয়েছো? তাহলে হ্যাভ ভার্ব আর ডু ভার্ব। ঠিক আছে, আই হ্যাভ ভিত্রি, তাহলে আই হ্যাভ ভিত্রি, তাহলে ভিত্রি ফর্ম কি আছে? ডু এ, ডু ডিড ডান। তাহলে হ্যাভ ভার্বের সঙ্গে ভিত্রি ফর্ম, তার সঙ্গে কি বলছি? তাহলে আমার দেখো একই সাথে এটা হচ্ছে অক্সিলারি, এটা হচ্ছে অক্সিলারি, আর এটা হচ্ছে ভিত্রি, এটা হচ্ছে ভিত্রি, মানে এটা হচ্ছে মেন ভার্ব। ডু ভার্বটা হচ্ছে এখানে মেন ভার্ব, ডু ভার্বটাকে মেন, তাহলে এখানে এটা হ্যাভ হচ্ছে অক্সিলারি, ডান হচ্ছে মেন ভার্ব। একবার দেখে নাও, তারপর কয়েকটা কোয়ারিজ করে দিচ্ছি, দেখে নাও।
এবার তোমরা বলো, আমি কয়েকটা সেন্টেন্স লিখছি, তোমরা বলো এর মধ্যে কোনটা অক্সিলারি কোনটা মেন ভার্ব, ঠিক আছে? নাও এই চারটে সেন্টেন্স বলো কোনটা মেন ভার্ব কোনটা অক্সিলারি ভার্ব, কে বলে দেখি, কেউ আছে? দেখা যাক, মুখে 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 মুখে। প্রথম সেন্টেন্স বলো, প্রথম সেন্টেন্স দ্বিতীয় সেন্টেন্স সেটা যোগ করো, সেন্টেন্স বলো। আচ্ছা আমি 1 2 3 4 বলো, একে বলো। আচ্ছা আরটা অক্সিলারি প্লেইংটা মেন ভার্ব, বাকিরা? ওটাই শুনে শুনে বলে দিচ্ছ ওটাই? আচ্ছা 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 আগেই বলেছো না, আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা 2 নম্বরটা কে আছো? সুইটি, সৌভিক বলো, সৌভিক আছে কি আদৌ? পার্থ 2 নম্বরটা বলো, 2 নম্বরটা আর হচ্ছে অক্সিলারি। প্লেইং কোথায় পেলে 2 নম্বরে? আমি 2 নম্বরটা জিজ্ঞেস করেছি। হ্যাঁ 2 নম্বর। আচ্ছা আর কে আছে? বর্ণালী আছো? মেন ভার্ব কোনটা? মেন ভার্ব কোনটা? 2 নম্বরে কোনটা মেন ভার্ব? আর মেন ভার্ব, ওকে। আচ্ছা 3 নম্বরটা সুইটে সুমনা বলছে, পার্থ তো হাফ কাপে ছেড়ে গেল, আর বর্ণালী এরা কোথায় গেল? ঘুম দিচ্ছে নাকি? ভাত ঘুম দিচ্ছে? 3 নম্বরটা বলো, সুমনা বলো 3 নম্বরটা। তিনে 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 1 2 ডান, 3 বলো। কোনটা? আচ্ছা হ্যাজ হচ্ছে অক্সিলারি, আর ওন? আচ্ছা বাহ ভেরি গুড। আর চারের? ওয়ার কি? মেন। বাহ সুইটি ভালো, সব কোনো আনসার ঠিকঠাক দিয়েছে। তাহলে কি হলো আবার বলছি, আর হচ্ছে অক্সিলারি, প্লেইং হচ্ছে মেন, মেন ভার্ব, এখানে আর মেন ভার্ব,
এখানে হ্যাজ হচ্ছে অক্সিলারি, ওন হচ্ছে মেন ভার্ব, আর ওয়্যার হচ্ছে মেন ভার্ব। ভেরি গুড, যারা নিজেরা উত্তরগুলো দিতে পেরেছো ভেরি গুড। তার মানে এটা ক্লিয়ার যে তোমরা বুঝতে পারছো। ওকে, দেখো এবার আমি এক্সাম্পলে আসছি, তাহলে দেখো তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। দেখো প্রাইমারি অক্সিলারি আমি কি দিয়েছিলাম, দাঁড়াও টাইম লাগবে। তাহলে প্রাইমারি অক্সিলারি আমি কি বললাম, হ্যাভ ভার্ব, ডু ভার্ব আর বি ভার্ব। দেখো এবার বুঝতে খুব সুবিধা হবে। আমি যদি প্রথমে এই উদাহরণগুলো পড়ে বুঝতে অসুবিধা হতো, এবার দেখো তোমরা টপাটপ নিতে পারবে। দেখো হ্যাজ বট, সেন্টেন্সটা কি দিয়েছি, হ্যাজ বট। এখানে হ্যাজ কি অক্সিলারি, বট কি মেন। হ্যাজ অক্সিলারি ছোট ছোট করে লিখছি, হ্যাঁ অক্স লিখে দিচ্ছি, আর মেন হচ্ছে বট। আবার এক্ষেত্রে দেখো হ্যাভ অক্সিলারি, বট হচ্ছে মেন, একই জিনিস লিখেছি জাস্ট চেঞ্জ করেছি। এটা হচ্ছে অক্সিলারি। তাহলে এখানে হ্যাভ ভার্ব কিসে ব্যবহার হয়েছে, অক্সিলারি ভার্বে হয়েছে ব্যবহার হয়েছে। ডু এর ক্ষেত্রেও ঠিক তাই, দেখো ডাজ, ডাজ নট। আবার এখানে দেখো ডিড নট, দেখো এখানে কি অক্সিলারি, কারণ মেন ভার্বটা কি আছে, মেন ভার্বটা কি আছে, ফিনিশ। মেন ভার্বটা কি আছে, ফিনিশ। এখনো মেন ভার্ব কি আছে, ফিনিশ। তাহলে তাদের সাথে কি হেল্প করছে, এই অক্সিলারি ভার্বগুলো আমাকে হেল্প করছে। ক্লিয়ার? এবার বি ভার্ব, হি ইজ ওয়াচিং, দেখো ওয়াচিং আছে, ইজ ওয়াচিং, দুটোকে ভাগ করছি। তাহলে ওয়াচিংটা কি, দেখছে, মেন ভার্ব। ইজটা কি, অক্সিলারি ভার্ব। যদি এই যে একটু আগে বুঝলে, এই জিনিসটা বুঝে গিয়েছো, এই একবার বুঝলে উদাহরণগুলো টপাটপ দেখতে পাবে। দেখো ওয়াজ ওয়াচিং, তাহলে ওয়াচিংটা কি, মেন ভার্ব। নিজেরা মনে মনে নিজেদেরকে বলো ওয়াজটা কি, অক্সিলারি ভার্ব, রিভিশন হয়ে যাবে। দেখো আর ভুল হবে না, আর কখনো ভুল হবে না, অক্সিলারি ভার্ব। আর সুইমিং, আর সুইমিং, সুইমিং করছে, সুইমিং কি, মেন ভার্ব। আর তাকে হেল্প করছে কে, আর, তাকে হেল্প করছে কে, আর হচ্ছে অক্সিলারি। এখানেও দেখো ওয়্যার আছে আর সুইমিং আছে, সুইমিং কি, মেন, ওয়্যার কি, অক্সিলারি। বলো আর বুঝতে কিছু অসুবিধা হচ্ছে কারণ, আর কিছু বুঝতে অসুবিধা, দেখো টপাটপ হয়ে গেল কি করে হচ্ছে অক্সিলারি আর মেন ভার্ব, দেখো পাশাপাশি করলাম, ক্লিয়ার হয়ে গেল। ঠিক তো? ওকে, আবার দেখে নাও টপাটপ। কি দেখো তো কি বলছে, ঠিক আছে? ওকে, আচ্ছা মেন ভার্ব, এই যে তোমাদের একটু কি বললাম, এবার ডু ভার্বগুলো, এই ডু ভার্ব, হ্যাভ ভার্ব আর বি ভার্ব কিগুলোকে মেন ভার্বে ব্যবহার করা হয়েছে, দেখো পাশাপাশি। হি হ্যাজ এ নিউ কার, দে হ্যাভ এ নিউ কার, হি ডাজ দ্য ওয়ার্ক, হি ডিড দ্য ওয়ার্ক, হি ইজ ইন দ্য রুম, হি ওয়াজ ইন দ্য রুম, দে আর স্টুডেন্টস, দে ওয়্যার ইন দ্য পন্ড। দেখো এখানে এইগুলো ছাড়া আর কোনো পাশে ভার্ব আছে, নেই। এইগুলো ছাড়া আর কেউ গুরুত্ব, কোনো ভার্ব গুরুত্ব পাচ্ছে, পাচ্ছে না। তাহলে এই ভার্বগুলোই এখানে, এইখানে এই ভার্বগুলোই গুরুত্ব পাচ্ছে, এই ভার্বগুলোই গুরুত্ব। আমি পাস্ট টেন্স আর প্রেজেন্ট টেন্স পাশাপাশি বসিয়ে করেছি, তো এই ভার্বগুলো এখানে গুরুত্ব পাচ্ছে। তাহলে কি, যে এই ভার্বগুলো নিজে থেকে গুরুত্ব পাচ্ছে, তাহলে এই ভার্বগুলো যখন গুরুত্ব পাচ্ছে, তাহলে এই ভার্বগুলো কি ভার্ব, মেন ভার্ব। তাহলে ওয়াজ ভার্বগুলো এগুলো কি ভার্ব, মেন ভার্ব। এখানে ব্যবহার করা সবকটাই হচ্ছে কি, মেন ভার্ব। তাহলে যখন আমার একটা ভার্বে মেন ভার্বের সাথে ব্যবহার হচ্ছে তখন সে হচ্ছে অক্সিলারি ভার্ব, যখন সে নিজেই গুরুত্ব পাচ্ছে অ্যাজ এ ভার্ব তখন সে কি হয়ে যাচ্ছে, মেন ভার্ব। ক্লিয়ার? দেখে নাও একবার। বুঝলাম? দেখো প্রথমত পার্থক্য পরীক্ষায় ফেলে না, কিন্তু পার্থক্য যেটা বুঝতে হয়, পার্থক্য পরীক্ষায় কোনদিন ফেলবে না যে পার্থক্য লেখো, ওরা শুধু বলবে যে মানে তোমাকে চিনে নিতে বলবে কোনটা অক্সিলারি কোন ভার্ব। আর কম্পিটিটিভ এক্সামে তোমাকে চিনতে হবে না, কম্পিটিটিভ এক্সামে শুধু তোমাকে বুঝে নিতে হবে যে কখন আমার অক্সিলারি হবে, কারণ এই অক্সিলারি ভার্বই, এই অক্সিলারি ভার্বের সাহায্যেই আমরা সেন্টেন্সকে নেগেটিভ করতে পারি আর ইন্টারোগেটিভ করতে পারি। ঠিক আছে? এই অক্সিলারি ভার্বের গুরুত্বটা কি, মানে এই অক্সিলারি ভার্ব ধরো দেখো এটা লেখা আছে হি ডিড দ্য ওয়ার্ক,
ভালো কোশ্চেনটা করলে ভালো হলো, এখান থেকে বুঝিয়ে দিই। দেখো বলছি হি ডিড দ্য ওয়ার্ক, তো আমাকে যদি বলে এই সেন্টেন্সটা সে কাজটা করেছে বললাম, এবার আমি যদি বলি কাজটা করেনি, তখন আমাকে নট চেক করতে হবে, তখন আমাকে অক্সিলারি ভার্বটাকে খুঁজে বের করতে হবে। তখন আমি কি লিখবো, হি ডিড নট ডু দ্য ওয়ার্ক। তখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে এই ডিডটা তো এখানে আছে, আবার এই ডুটা কোত্থেকে এলো, তোমাদের মধ্যে প্রশ্ন হতে পারে। এই প্রশ্নটা কখন হবে না, যখন তুমি বুঝতে পারবে এই ডিডটা হচ্ছে অক্সিলারি ভার্ব আর এই ডুটা হচ্ছে মেন ভার্ব। দেখো একই শব্দ কিন্তু দেখতে দুজনের পজিশন আলাদা, দুজনের মানে আলাদা, দুজনের ব্যবহারও আলাদা। তাহলে আমি কি করলাম, পার্থক্যটা এখানে। পার্থক্য তোমাকে কোনোদিন জিজ্ঞাসা করা হবে না, বা পার্থক্য তোমাকে কোনোদিন বোঝানো হবে না, তোমাকে শুধু পার্থক্যটা ধরে দিতে হবে যে এই কারণে আমাকে অক্সিলারি ব্যবহার করতে হয়। কখন ব্যবহার করতে হয়, যখন আমি কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করি মানে প্রশ্ন করার জন্য ব্যবহার করি, আর যখন আমি কোশ্চেনকে নেগেটিভ করি বা নট ব্যবহার করার জন্য ব্যবহার করি, তখন আমাদের অক্সিলারির গুরুত্ব খুব বেশি পায়। আর একটা কখন ব্যবহার হয়, যখন আমরা ফিউচার টেন্স ব্যবহার করি, তখন ব্যবহার হয়। আর পারফেক্ট টেন্সগুলোতে দেখতে পাবে, পরের দিনও তোমরা জিনিস দেখতে পাবে, কিন্তু পার্থক্যটা যে বেসিক পার্থক্য হচ্ছে এইটা যে মেন ভার্বের অর্থ গুরুত্ব পায়, অক্সিলারি ভার্বের অর্থ গুরুত্ব পায় না। আর অক্সিলারি ভার্ব মেন ভার্ব ছাড়া ব্যবহার হয় না, কিন্তু মেন ভার্ব একা একাই ব্যবহার হতে পারে। দুটো বেসিক পার্থক্য কি বললাম, অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব, মানে অক্সিলারি ভার্ব একা একা বসতে পারে না, অক্সিলারি ভার্ব প্লাস মেন ভার্ব দুটো একসাথেই থাকবে। কিন্তু মেন ভার্ব কি একা একাই বসতে পারে, কারণ ওর অর্থ তো গুরুত্ব পায় না, কারণ মেন ভার্বের অর্থ গুরুত্ব পায় সেই জন্য। তাহলে মেন ভার্বের অর্থ গুরুত্ব পায়, অক্সিলারি ভার্বের অর্থ গুরুত্ব পায় না, তাই সে কার সাথে বসে, মেন ভার্বের সঙ্গে বসে। ক্লিয়ার, বোঝাতে পারলাম? ওকে ওকে, নেক্সট জায়গায় যাচ্ছে। মেন ভার্ব ওনার, হ্যাঁ এবার আসছে মডাল অক্সিলারি। এখানে দুটো কনসেপ্ট ক্লিয়ার করব। একটা হচ্ছে তোমাদের যেটা ভুল ধারণা থাকে যে স্যালের সঙ্গে সুট, ভুল ধারণা দেখো, আমি দেখে নিচ্ছি। যেমন দেখো বলছি মডাল অক্সিলারি, মডাল কোন জিনিসগুলো, একটা জিনিস বলি, ভার্ব কোনগুলোকে বলবে, এটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন যে ভার্বকে আমি বলবো। আমরা এই যে স্যাল উইল আসছি, স্যাল উইল এগুলোকে কি আমরা ভার্বের ঘরে রাখছি, তাই তো, ভার্বের ঘরে এরা আছে, কিন্তু এদেরকে আমরা ভার্ব বলছি না। কারণটা কি, কারণটা হচ্ছে আমরা ভার্ব তাকেই বলি, আমরা সেই শব্দগুলোকেই ভার্ব বলি যে শব্দগুলোর প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পার্টিসিপেল ফর্ম, আইএনজি ফর্ম আর একটা হচ্ছে ইএস ফর্ম, এইগুলো আমরা লিখতে পারি। কীরকম, তাহলে আমরা কী ফর্ম পেতে পারি, V1 মানে প্রেজেন্ট ফর্ম, V2 মানে পাস্ট ফর্ম, V3 মানে পার্টিসিপেল ফর্ম, তারপর হচ্ছে আইএনজি ফর্ম আর একটা হচ্ছে ইএস ফর্ম বা সিঙ্গুলারের ক্ষেত্রে যেটা ব্যবহার করা হয়। এই ফরম্যাটটা যে শব্দটা ফলো করতে পারে তাকেই আমরা ভার্ব বলি। তোমরা ছোটোবেলা থেকে শিখে এসছি আমরা যে অ্যাকশন ওয়ার্ড কাজ করা বোঝায়, কিন্তু যত বড় হচ্ছ তত জিনিসগুলো সম্পর্কে আরও আইডিয়া ক্লিয়ার করো। কি দেখো, যদি আমি নিই ধরো গো, গো এর সিঙ্গুলার ফর্ম কি নিলাম গো, প্লুরাল পাস্ট ফর্ম কি নিলাম ওয়েন্ট, থার্ড ফর্ম কি নিলাম গন, আইএনজি ফর্ম কি নিলাম গোয়িং আর ইএস ফর্ম কি নিলাম গোজ। তাহলে দেখো একটা শব্দকে আমি কটা ফরম্যাট করলাম, একটা দুটো তিনটে চারটে পাঁচটা। এবার স্লিপকে নাও, স্লিপ, স্লিপ, স্লেপ্ট, স্লেপ্ট, স্লিপিং, আবার স্লিপস নিলাম। তারপরে কি সে পাঁচটা কি ফলো করলো তো। কিন্তু যদি আমি স্যাল নিই, স্যাল, শুড, এই দুটো আমি আমরা ব্যবহার করি, আমরা বলতে পারি স্যালস, আমরা ব্যবহার করতে পারি, স্যালিং করতে পারি না। তো এরা কি করে, এই পাঁচটা ফরম্যাটকে তারা ফলো করে না, এই পাঁচটা ফরম্যাট, এই পাঁচটা পার্টকে তারা ফলো করে না, সেই জন্য এরা কি, এরা ভার্ব নয়।
বলো। হ্যাঁ, ওগুলো তো অক্সিলারি হিসেবে ওই জন্য ব্যবহার হয়, ওই জন্য এগুলো অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়। অর্থাৎ কি, এই স্যাল সুটগুলো আমাদেরকে সেন্টেন্সকে বোঝাতে মানে অর্থ প্রকাশ করতে বা আমাদের মেন ভার্বকে সাহায্য করতে ব্যবহার করা হয়। এরা ওয়ান টাইপ অফ ভার্ব, কিন্তু এরা হেল্পিং ভার্ব, সেই জন্য এদেরকে আলাদাভাবে আইডেন্টিফাই করা হয়, এদেরকে আলাদাভাবে চেনানো হয় যে এই ভার্বগুলি মেন ভার্বের অর্থকে প্রভাবিত করে আর নিজেরা সাহায্যকারী ভার্ব হিসেবে বাক্যে ব্যবহৃত হয়। এদের সাহায্য ছাড়া মেন ভার্বের যে সমস্ত পারফেক্ট টেন্স বলো বা ফিউচার টেন্স বলো এগুলো হতে পারবে না। স্যাল ছাড়া আমরা ফিউচার টেন্স লিখতে পারবো? পারবো না। শুড, এই শুড শব্দটা আমরা উচিতার্থে ইউজ করি, ইউ শুড ডু দিস, ইউ শুড ডু দিস, তোমার এটা করা উচিত। এই সেন্সটাকে আনার জন্য কাকে দরকার হয়? আমাদের এই অক্সিলারিটাকে ব্যবহার করা হয়। তাহলে মেন ভার্বকে সাহায্য করার জন্য আমাদের এই ভার্বগুলোর প্রয়োজন হয়। ক্লিয়ার? ক্লিয়ার এটা? এবার হচ্ছে স্যাল শুড। এই শুডটা, এই এবার বলি এই স্যাল শুড, এই স্যাল একটা হচ্ছে মোডাল ভার্ব। এবার শুডটা কোনো সময় নিজে নিজেই অর্থ প্রকাশ করে উচিতার্থ, আবার কোনো কোনো সময় স্যালের পাস্ট ফর্ম হিসেবে ব্যবহার হয়, পুরোপুরি পাস্ট ফর্ম কিন্তু নেই। তোমরা যদি ইংলিশ গ্রামার বই পড়ো দেখবে সেখানে লেখা থাকে শুড, স্যালের ইকুইভ্যালেন্ট পাস্ট ফর্ম হচ্ছে শুড, কোনোদিন পুরোপুরি পাস্ট ফর্ম লেখা হয় না। ইকুইভ্যালেন্ট কেন বলা হয়? কারণ ওরই সমান সমান, পুরোপুরি পাস্ট ফর্ম নয়। আমরা পাস্ট টেন্সে ব্যবহার করি, করতে পারি, কারণ সে সেন্সটা নেয় বলে, কিন্তু তাকে পাস্ট ফর্ম বলে টানা ব্যবহার করা হয় না। ওই জন্য ইকুইভ্যালেন্ট কথাটা অ্যাড করা থাকে। প্রত্যেকটা গ্রামার বই একটুখানি ফলো করবে, তাহলে বুঝতে পারবে যে ইকুইভ্যালেন্ট কথাটা কেন লেখা থাকে। ক্যান কুডের ক্ষেত্রেও ঠিক সেম, মে মাইটের ক্ষেত্রেও ঠিক সেম। মেয়ের পাস্ট ফর্ম হিসেবে মাইটকে ইউজ করি। অট টু সম্পূর্ণ আলাদা। উইল উড, উইলের পাস্ট ফর্ম হিসেবে হয়, কিন্তু মাস্টার কি আর পাস্ট ফর্ম ইউজ করা হয়? করা হয় না, কারণ মোডালের আবার পাস্ট টেন্স কী হবে? এদের পাস্ট টেন্স ব্যবহার হয় না, শুধুমাত্র টেন্সকে বোঝানোর খাতিরে আমরা এটাকে ব্যবহার করি। ক্লিয়ার? যেমন ধর আমি লিখেছি দে মে কাম আওয়ার হোম নেক্সট মন্ডে, তারা নেক্সট মন্ডে পরের সোমবার আমাদের বাড়িতে আসতে পারে, সম্ভাবনা আছে, প্রবাবিলিটি আছে, শিওর নয়। দে মে কাম আওয়ার হোম নেক্সট মন্ডে। ইউ শুড ওবে ইয়োর টিচার, তোমার উচিত তোমার শিক্ষক বা শিক্ষিকা যিনি আছেন তাকে মেনে চলা। তাহলে বলো এখানে শুড কি পাস্ট টেন্সে ব্যবহার হলো? পাস্ট টেন্সে ব্যবহার হলো, কারণ একজন শিক্ষককে আমি কি বলবো তুমি আগে করতে এখনো করবে না, সেটা তো বলবো না। মানে তোমার উচিত তোমার টিচারকে সম্মান করা, তার মানে এটাকে তুমি সবসময় করবে। তোমার এখানে প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স বলতে কিছু নেই, তাহলে এখানে শুডটা কি পাস্ট টেন্স হলো না, এখানে শুডটা কি হলো? মোরালিটি, মানে এটা তোমার করা উচিত। ইউ ক্যান টেক ইট নাও, তুমি এটা এখন নিতে পারো। তোমাকে বলো এটা তুমি এখন নিতে পারো, এটাকে নিচ্ছ, তাহলে টেক ইট নাও, এটা নিতে পারো। তাহলে আমাদের মেন ভার্বকে হেল্প করার জন্য কাদের ব্যবহার করা হয়? এই অক্সিলারিগুলোর ব্যবহার করা হয়। দেখে নাও একবার। ডাউট ক্লিয়ার করতে পেরেছি? ওকে, নেক্সট দেখো ট্রানজিটিভ ভার্ব। দেখো ভার্ব, এবার ধরো আমরা সেন্টেন্স লিখলাম, ট্রানজিটিভ ভার্বটা কি? এই দিকে তাকাও, ওখানে বোধ ডেফিনেশন যেমন আমি কি বলেছি, আই অ্যাম ওয়াচিং দ্য টিভি, আই অ্যাম ওয়াচিং টিভি, আমি কি দেখছি? টিভি। আগে বলি, আগে দিন তোমাকে একটু ক্লাসে কি বোঝালাম? সাবজেক্ট বোঝালাম। এবার ধরো আমি বললাম আই ড্র এ পিকচার, তাহলে আমি কি প্রশ্ন করব? তুমি কি আঁকছো? তুমি কি আঁকছো? কি কি যদি বলি কি দিয়ে প্রশ্ন করি, ইংলিশে কি বলে? হোয়াট। কি আঁকছো? তাহলে আমরা যদি কোনো ভার্বকে প্রশ্ন করি, ভার্বকে যদি হোয়াট দিয়ে কোশ্চেন করি, ভার্বকে হোয়াট দিয়ে কোশ্চেন করলে যে উত্তরটা পাই তাকে বলে অবজেক্ট। তাহলে কাকে প্রশ্ন করলাম? ভার্বকে। ভার্বকে যদি আমরা কোশ্চেন করি কি দিয়ে? হোয়াট দিয়ে, বা কি দিয়ে প্রশ্ন করি, যে উত্তরটা পাই তাকে আমরা কি বলবো? অবজেক্ট। তখন বলছে
অবজেক্ট কি, তাহলে অবজেক্টের কনসেপ্টটা ক্লিয়ার হয় না? এবার বলছে আই অ্যাম ওয়াচিং টিভি, তাহলে আই অ্যাম ওয়াচিং টিভি। তা দেখো সেন্টেন্স অনুযায়ী আই হচ্ছে সাবজেক্ট, টিভি হচ্ছে অবজেক্ট। আই হচ্ছে সাবজেক্ট, টিভি হচ্ছে অবজেক্ট। তাহলে মাঝখানে কে পড়ে রইল? ভার্ব পড়ে রইল। এই ওয়াচিংটা কি? মেন ভার্ব। ওয়াচিংটা কি? মেন ভার্ব। অ্যামটা কি? অক্সিলারি ভার্ব। ঠিক আছে, তাহলে কি বললাম? তাহলে আমি এখানে একটা সেন্টেন্স তৈরি করলাম। কিরকম সেন্টেন্স? সে যেখানে সাবজেক্ট আছে প্লাস ভার্ব আছে প্লাস অবজেক্ট আছে। ঠিক করে দেখো, তাহলে আমি কি সেন্টেন্স তৈরি করলাম? এমন একটা সেন্টেন্স তৈরি করলাম যেখানে একটা সাবজেক্ট আছে, যেখানে একটা ভার্ব আছে, এখানে একটা অবজেক্ট আছে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ক্লিয়ার? বলছে ইংলিশ গ্রামারে যে সেন্টেন্সগুলো বা যে বাক্যগুলো এই ফরম্যাটটাকে ফলো করবে, এবার আদার্স পার্ট থাকতেই পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু যে ফরম্যাটটাকে ফলো করবে সেই ফরম্যাট অনুযায়ী, তাহলে কি হলো? এই সাবজেক্ট ভার্ব অবজেক্ট এই ফরম্যাটে যদি ফলো করে, অর্থাৎ অবজেক্ট যদি সেই সেন্টেন্সের মধ্যে থাকে, তবে তাকে আমরা বলবো ট্রানজিটিভ ভার্ব। তখন তাকে আমরা কি বলবো? ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমি কি বললাম? সাবজেক্ট ভার্ব অবজেক্টে থাকবে এবং অবজেক্ট ইজ মাস্ট, অবজেক্ট ইজ মাস্ট মানে থাকতেই হবে, তবে তাকে আমরা কি বলবো? ট্রানজিটিভ ভার্ব। বলছে এই ধরনের ভার্বের পরে অবজেক্ট বসে, ডাইরেক্ট অবজেক্ট না থাকলে বাক্যটি অসম্পূর্ণ অর্থ প্রকাশ করে। যদি আমি বলি আই অ্যাম ওয়াচিং, তুই বলো তো কি, তোমরা তোমার সঙ্গে সঙ্গে প্রশ্ন কি দেখছিস? আমি দেখছি। কি দেখছিস? সঙ্গে সঙ্গে একটা প্রশ্ন এসে যাবে। তাহলে সে কি সেন্স কমপ্লিট করতে পারছে না। কিন্তু যখন আমি বলছি আই এম ওয়াচিং টিভি, আমি টিভি দেখছি, যখন সেন্সটা তখন পুরো কমপ্লিট একটা সেন্স আমার কাছে আসছে। তার মানে কি? উইদাউট অবজেক্ট, এই অবজেক্টটা ছাড়া এই সেন্টেন্সটা কি? ইনকমপ্লিট। এই সেন্টেন্সটা ইনকমপ্লিট। তাই যে শব্দে যে ভার্বের পাশে অবজেক্ট থেকে একটা কমপ্লিট সেন্স তৈরি করে একটা বাক্য, তখন এই ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। তখন এই ভার্বকে কি বলা হয়? ট্রানজিটিভ ভার্ব। দেখে নাও। এবার দেখো ইনট্রানজিটিভ। এবার বলি ট্রানজিটিভের ঠিক বিপরীত ইনট্রানজিটিভ। তাহলে আমি কি বললাম? ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কি বললাম? যে ভার্বের পাশে কে বসবে? অবজেক্ট বসবে। ভার্বের পাশে কে বসবে? অবজেক্ট বসবে। ইনট্রানজিটিভ পুরো উল্টো, ভার্বের পাশে কোনো অবজেক্ট বসবে না। ইনট্রানজিটিভের ক্ষেত্রে ভার্বের পাশে কোনো অবজেক্ট বসবে না, তার পরিবর্তে যা বসবে সেটা কমপ্লিমেন্ট হতে পারে, অ্যাডভার্ব যেগুলো থাকে মোটামুটি কমপ্লিমেন্টই বলে ওগুলোকে, তো বসতে পারে। কিন্তু অবজেক্ট বসছে না বলে তার কিন্তু অর্থ যে আলাদা হচ্ছে তা কিন্তু নয়, অর্থ কিন্তু সেম থাকছে। কীরকম দেখো, হি গোজ টু স্কুল ডেলি। হি গোজ টু স্কুল ডেলি, আমরা এখানে প্রশ্ন করি কি যাচ্ছে, আমরা বলি কোথায় যাচ্ছে বা কি করতে যাচ্ছে। তাহলে কি বললাম? হি গোজ টু স্কুল, এখানে কোনো অবজেক্ট আছে? নাই, কিন্তু কমপ্লিট মানে আছে। সে প্রতিদিন স্কুলে যায়, এখানে অবজেক্ট দরকার পড়ছে না। বলছে যে সমস্ত সেন্টেন্সে অবজেক্টটা না থেকেও একটা কমপ্লিট সেন্স তৈরি করে, সেই সমস্ত ভার্বগুলোকে বলা হয়, এই যে সমস্ত ভার্বগুলোকে বলা হয় কি? ইনট্রানজিটিভ ভার্ব। এক্ষেত্রে কোনো অবজেক্টের দরকার হয় না, অবজেক্ট ছাড়াও বাক্য সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে হবে, অর্থ প্রকাশ করতে পারে। তাহলে আমি কি বুঝলাম? ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কি হয়? ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে কি হয়? প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট, আর ইনট্রানজিটিভ ভার্ব প্লাস অবজেক্ট বসবে না। ট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট বসবে, ইনট্রানজিটিভ ভার্বের ক্ষেত্রে অবজেক্ট বসবে না। দেখে নাও, বুঝছি?
ইন্ট্রানজিটিভ। আচ্ছা, আর দুটো পার্ট আছে, একটু বুঝে নাও, হয়ে যাবে। ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের নির্দিষ্ট কোনো রুল নেই। ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব সব কটাই ফাইনাইট ভার্ব। শুধুমাত্র সেন্টেন্সে ব্যবহৃত মানে ফাইনাইট ভার্ব হচ্ছে যে কোনো মেন ভার্বই হচ্ছে ফাইনাইট, যে কোনো মেন ভার্বই হচ্ছে ফাইনাইট ভার্ব। সেটা ট্রানজিটিভেও থাকতে পারে, ইন্ট্রানজিটিভেও থাকতে পারে, নো ম্যাটার্স। দেখো, হি ওয়ার্কস ইন আ ব্যাংক, দ্য চাইল্ড রান ইন দ্য সান। বাচ্চাটা মানে যে কোনো বাক্যের যে কোনো ভার্বকে বলা হবে মেন ভার্ব, এই ফাইনাইট ভার্ব, মানে মেন ভার্বটা হচ্ছে ফাইনাইট ভার্ব। ক্লিয়ার? তো যে সেটা ইন্ট্রানজিটিভও থাকতে পারে, ট্রানজিটিভও থাকতে পারে, মানে ট্রানজিটিভ হতে বা ইন্ট্রানজিটিভ হতে এমন কোনো ব্যাপার নেই। ফাইনাইট ভার্ব হচ্ছে বাক্যে ব্যবহৃত মেইন ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। বাক্যের মেইন ভার্ব কি? ফাইনাইট ভার্ব। যেটা হচ্ছে ভাইটাল পার্ট, নন ফাইনাইট ভার্ব। এই নন ফাইনাইট ভার্বটাও আবার সেই অক্সিলারির মতো, এই আবার ভার্বের মতো ব্যবহার হয় না, কিন্তু ভার্বের ঘরে থাকে। এও তেমনি, মানে অক্সিলারি ভার্ব যেমন ভার্বের মতো ব্যবহার হয় না, কিন্তু ভার্বের ঘরে বাস করে, দিয়ে কী করে মেন ভার্বকে সাহায্য করতে যায়। একজন থাকে না শুধু হেল্পই করে, নিজের কাজটা কিছু করে না, এটাও তেমনি সেম অবস্থা। আর নন ফাইনাইট ভার্বের ক্ষেত্রেও ঠিক সেরকম। এরা কি হচ্ছে, এরা বাক্যে ব্যবহার হয় ঠিকই, কিন্তু তাদের মিনিংটা কি নেই, হয় অ্যাডজেক্টিভ নয় অ্যাডভার্ব। তাদের সেন্সটা, মানে এই ভার্বগুলো দেখতে ভার্ব, শুনতে ভার্ব, মনে হয় ভার্ব, কিন্তু তাদের সেন্স মানে একটা তো উপলব্ধি থাকে না, সেই উপলব্ধিটা কিসের হয়, হয় অ্যাডজেক্টিভ নয় অ্যাডভার্ব। কীরকম ধরো লিখলাম, আই বুকড, না সরি ধরো এই সেন্টেন্সটা দেখো মজা লাগবে। ধরো লিখলাম আই ক্যান্সেলড মাই বুক টিকিট, বুকড টিকিট। ক্যান্সেল, কি ক্যান্সেল করলাম, আমার বুক করা টিকিটটাকে, বুক টিকিট। ধরো মুভি দেখতে যাচ্ছ, সিনেমা দেখার প্ল্যান হয়েছে, টিকিট ফিকিট কিনে একাকার করে দিয়েছো, মায়ের হাতে মা যেতে দিল না, তখন কি হলো, টিকিটটা ক্যান্সেল করা ছাড়া কোনো মানে যাওয়ার আগে ক্যান্সেল করতে হয় না। তো টিকিটটা কি করলাম, বুকড। তাহলে একটা টিকিট যেটা অলরেডি বুকড মানে বুকিং হয়ে গেছে, বুঝতে পারছো, সেন্সটা ভালো, হয়ে গেছে মানে সেটা তখন অ্যাডভার্ব। তখন টিকিটটার কি, টিকিটটার মানে কি, টিকিটটা কীরকম টিকিট, বুক টিকিট। তখন টিকিটটা কীরকম টিকিট, বুক টিকিট। তাই কীরকম দিয়ে প্রশ্ন করলে কাকে পাওয়া যায়, অ্যাডজেক্টিভ। তা টিকিটটার অ্যাডজেক্টিভ ফর্ম কে, বুকড। তা তাকে ক্যান্সেল করলাম, তারপরে এটা কি, ভার্ব। এটা কিন্তু তখন আর ভার্ব নয়, তখন এটা অ্যাডজেক্টিভ। তখন এটা কি সেন্স, অ্যাডজেক্টিভের সেন্স নেয়। এই শব্দটাকে তখন বলা হয় নন ফাইনাইট ভার্ব বা অ্যাডজেক্টিভ, সেন্স অ্যাডজেক্টিভ বা নন ফাইনাইট ভার্ব। আরেকটা নামও আছে পাস্ট পার্টিসিপল, আরেকটা কি নাম আছে, পাস্ট পার্টিসিপল। তোমরা পার্টিসিপল আগের দিন পড়েছো। তাকে একটাই ব্যক্তি অনেকগুলো নাম, তোমাদের যেমন বাড়িতে একটাই ব্যক্তি হাজারটা ডাক নাম থাকে না, এরও ঠিক সেরকম নন ফাইনাইট ভার্ব। যেমন বলছি দেখো, এটি মেইন ভার্ব হিসেবে ব্যবহার হয় না, একটি বাক্যে সাধারণত অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব হিসেবে কাজে লাগে। উদাহরণকে কি, রিটার্নিং হোম, বাড়ি ফিরে এসে, আই শ মাই মাদার কুকিং ফর মি। আই শ মাই মাদার, আমি আমার মাকে দেখলাম, কি অবস্থা দেখলাম মাকে, কুকিং ফর মি, আমার জন্য রান্না করছে। তাহলে রান্না করা অবস্থায় দেখলাম, তাই তো। তাহলে মা কি করছে, রান্না করছে। তাহলে মায়ের সেই রকম, তাহলে মা এখন কীরকম পজিশনে আছে, রান্না করার পজিশনে আছে। তার মানে এই ওয়ার্ডটা তখন কি হয়ে যায়, পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। সেন্সটা কি, অ্যাডজেক্টিভ। আই শ দ্য চাইল্ড রানিং ইন দ্য সান, আমি বাচ্চাটাকে দেখলাম, বাচ্চাটা কীরকম পরিস্থিতিতে আছে, রানিং, দৌড়াচ্ছে। তো এটা কি, প্রেজেন্ট পার্টিসিপল। এটা কি, প্রেজেন্ট পার্টিসিপল। আর একটা কি সেন্স নিচ্ছে, অ্যাডজেক্টিভ। আর একটা কি সেন্স নিচ্ছে, প্লাস অ্যাডজেক্টিভ। তা কীরকম পজিশনে আছে, দৌড়াচ্ছে। তাহলে একটা শব্দর কতগুলো নাম হচ্ছে, একবার তাকে বলছি প্রেজেন্ট পার্টিসিপল, সেন্সটা কি হচ্ছে, অ্যাডজেক্টিভ, তার নাম কি, নন ফাইনাইট ভার্ব। ব্যবহার হচ্ছে, নামটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কিন্তু সে ব্যবহার হচ্ছে কি হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে বা প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে। এবার দেখে নাও, পরের ছকটা দেখলে আরো বেশি ক্লিয়ার হবে। এটা লাস্ট পার্ট আছে। হ্যাঁ, এটা পাস্ট পার্টিসিপল,
পরের পেজে দেখাবো আমি আরেকবার। পাস্ট পার্টিসিপল, আর এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, আইএনজি যুক্ত না। দেখো ক্লিয়ার এটা? ওকে, দেখো এই পার্টটা দেখলে আরো ক্লিয়ার হবে। এই নন ফাইনাল ভার্বে কি কি হচ্ছে, একটা হচ্ছে এই জায়গাটা, এই পেজটাকে ভালো করে দেখো। ইনফিনিটিভ, দেখো ইনফিনিটিভ মানে আমরা কি জানি, টু প্লাস ভার্ব। ইনফিনিটিভ মানে হচ্ছে টু প্লাস ভি জিরো, টু প্লাস ভি জিরো। ভি জিরো মানে রুট ফর্ম, ভার্বের রুট ফর্ম। তো উই আর রেডি টু প্লে, উই আর রেডি টু প্লে, আমরা খেলার জন্য রেডি। তাহলে এখানে ভার্বটা কি, আমরা রেডি, আমরা রেডি হয়ে গেছি, তাহলে এটা কি মেন ভার্ব তো। কিন্তু এখানে প্লেটা দেখো টু এর সাথে যুক্ত হচ্ছে, তার মানে কি প্লে কি বলতে কি খেলার জন্য, মানে খেলতে আমরা রেডি। আমরা কিরকম কি কাজটার জন্য, টু প্লে, খেলতে। তো সেখানে টু প্লাস ভার্ব, এটা কি নন ফাইনাইট ভার্ব কিন্তু ইনফিনিটিভ যোগ করে। তারপর হচ্ছে পার্টিসিপেল। দেখো আমরা আগের পড়েছিলাম প্রেজেন্ট পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, পারফেক্ট পার্টিসিপেল, তিনটা আছে। প্রেজেন্ট পার্টিসিপেল কোনগুলো, যেগুলো ভার্ব প্লাস আইএনজি। প্রেজেন্ট পার্টিসিপেল ভার্ব প্লাস আইএনজি। পাস্ট পার্টিসিপেল যেগুলো, যেগুলো আমরা ভার্বের ভি3 ফর্ম পড়ি, এগুলো আমরা টেন্স পড়তে গেলে কনজুগেশনে পড়বো। ভি3, ডু, ডিড, ডান, এটাকে আমরা বলি ভি3 বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। ইটিং, ভার্ব প্লাস আইএনজি, ইট প্লাস আইএনজি, ইট প্লাস আইএনজি, ইটিং, এটা কি প্রেজেন্ট পার্টিসিপেল হিসেবে ইউজ হয়। ইটেন, ইট, এট, ইটেন, বুঝতে পেরেছো? ড্রিঙ্কিং, ড্রিঙ্ক প্লাস আইএনজি, ড্রাঙ্ক, ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। তাহলে কি পাস্ট পার্টিসিপেল হিসেবে ব্যবহার করছি, সেটাকে আমরা এখানে আবার কি ব্যবহার করছি কিসে হিসেবে, নন ফাইনাইট ভার্ব হিসেবে। সেন্টেন্স একটা দেখো, দে হ্যাভ কমপ্লিটেড দ্য গিভেন টাস্ক। গিভেনটা কি, গেভ, গিভ, গেভ, গিভেন। আবার এখানে কি সেন্স নিচ্ছি, গিভেন টাস্ক মানে যে টাস্কটা তোমাকে অলরেডি দেওয়া হয়ে গেছে, তোমাকে একটা টাস্ক অলরেডি দেওয়া হয়ে গেছে, সেই টাস্কটা তুমি কমপ্লিট করে ফেলেছো। ধরো তোমাকে আমি আজকে একটা হোম টাস্ক দিলাম, ধরো তোমাদেরকে আমি একটা হোম টাস্ক দিলাম, সেই হোম টাস্ক তোমরা কমপ্লিট করেছো, তো সেই টাস্কটা কি আমার দেওয়া টাস্ক, মানে অলরেডি গিভেন, তোমাদেরকে দেওয়া হয়েছে, সেই টাস্কটা তোমরা কমপ্লিট করেছো। তাই বলছে দে হ্যাভ কমপ্লিটেড দ্য গিভেন টাস্ক। তাহলে টাস্কটা কীরকম, যেটা দেওয়া হয়েছে, মানে গিভেন, অলরেডি ডান, অলরেডি দেওয়া হয়ে গেছে, তো সেরকম টাস্কটা কি, তাহলে এটা কি ফর্ম হচ্ছে, পাস্ট পার্টিসিপেল ফর্ম হচ্ছে। কিন্তু এখানে কি সেন্স নিচ্ছে, অ্যাডজেক্টিভ সেন্স নিচ্ছে। এখানে সেন্সটা কি, অ্যাডজেক্টিভ। টাস্কটা কীরকম, টাস্কের রেসপেক্টে, টাস্কের রেসপেক্টে এটা অ্যাডজেক্টিভ ফর্ম নিচ্ছে। তাই এটা কি ফর্ম হয়ে যাচ্ছে, নন ফাইনাইট ভার্ব। তাহলে প্রথমে কি বলছি, নন ফাইনাইট ভার্ব, তারপরে বলছি পাস্ট পার্টিসিপেল, তারপরে আবার কি বলছি যে সেন্সটা, সেন্সটা এটা মনে রাখবে, নাম কিন্তু নয়, সেন্সটা কিসের সেন্স নিচ্ছে, অ্যাডজেক্টিভ। কার রেসপেক্টে, তারপরে বসে থাকা নাউনের রেসপেক্টে। এই নাউনটার রেসপেক্টে এটা কি হয়ে যাচ্ছে, অ্যাডজেক্টিভ সেন্স নিচ্ছে। ক্লিয়ার? নেক্সট, ওই ডু নট ড্রিঙ্ক বয়েলড ওয়াটার। তার এখানে লেখাটা হিজিবিজি হয়ে গেছে। ওই ডু নট ড্রিঙ্ক বয়েলড ওয়াটার। তাহলে ওয়াটারটা কেমন, বয়েলড মানে গরম, বয়েল, দাঁড়াও, বয়েল, বয়েলড, বয়েলড, তাহলে ভিতরি ফর্ম পেলাম। তাহলে ওয়াটারটা কেমন, ওয়াটারের রেসপেক্টে বয়েলটা কি, অ্যাডজেক্টিভ সেন্স নিচ্ছে, অ্যাডজেক্টিভ। কিন্তু এটা কি ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। কোথায় ইউজ করছি, নন ফাইনাইট ভার্ব। কারণটা কি, কারণ বয়েল এখানে ভার্ব নয়, এখানে ভার্ব কে, ডু নট ড্রিঙ্ক। এই যে ড্রিঙ্ক, আমরা জলটা খাই না, আমরা গরম জল খাই না, এই ডু নট ড্রিঙ্ক, আমরা পান করি না কে, এই ড্রিঙ্ক। এই ড্রিঙ্কটা কি মেন ভার্ব, কিন্তু এখানে অন্য ভার্ব কি আছে, কি ভার্ব আছে, বয়েল ওয়াটার। জলটা কিরকম, বয়েল। So it also we do not drink boiled water. Boiled.
জিরানটাকে ভালো করে গুরুত্ব, এই জিরান কিন্তু তোমাদের কম্পিটিটিভ এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট। কিরকম বলছে, এমন কিছু ভার্বের সাথে, ভার্বের সঙ্গে, এটা হ্যাঁ এটা বলি, প্রেজেন্ট পার্টিসিপেলের সঙ্গে, দেখতে কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেল, কিন্তু প্রেজেন্ট পার্টিসিপেলের জিরানটার মধ্যে একটা পার্থক্য আছে। দাঁড়াও, আইএনজি যুক্ত করলে দুটো ফরম্যাট তৈরি হয়। কি কি? এক হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা কি তৈরি হয়? জিরান্ড। আর একটা কি তৈরি হয়? জিরান্ড। ঠিক আছে, কিন্তু তার মধ্যে পার্থক্যটা কি? পার্থক্যটা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি, ভার্ব প্লাস আইএনজির সেন্স, সেন্সটা যদি অ্যাডজেক্টিভ হয়, সেন্সটা যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয়, ভালো করে মনে রাখো, ভার্ব প্লাস আইএনজি সেন্স যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয় তখন হবে প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল। আর ভার্ব প্লাস আইএনজির সেন্স যদি নাউন হয়, সেন্স যদি নাউন হয় তখন হবে জিরান্ড, তখন হবে জিরান্ড। এই পার্থক্যটা পুরো খুবলিতে ঢুকিয়ে নাও। ভার্ব প্লাস আইএনজি সেন্স যদি অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব হয় তখন হবে প্রেজেন্ট পার্টিসিপল, সেন্স যদি নাউন হয় তখন হবে জিরান্ড। ভালো করে দেখে নাও। তাহলে এবার হ্যাঁ শোনো তো, শোনাবো তো, দেখে নাও। এই চারটে অন্তপক্ষে কেউ পারলে খাতে লিখেও নিতে পারো, এই চারটা ভীষণ ইম্পর্টেন্ট। এই সেন্সটা কাজে লাগবে, যেটা নাউন আছে। সেন্স তোমরা শব্দগুলো শুনেছো, উদাহরণ দিতে গেলেই তোমরা বুঝতে পারবে। দেখো আমি চেঞ্জ করছি, হ্যাঁ এবার জিরান্ডে ঢুকছি। দেখো বলছে ওয়াকিং, ওয়াকিং, সুইমিং, রানিং। দেখো রানিং মানে দৌড়ানো, সুইমিং মানে সাঁতার কাটা, আর ওয়াকিং মানে হাঁটা। কিন্তু যখন আমি বলছি ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট, হাঁটাটা, ডেলি হাঁটাটা একটা ভালো অভ্যাস, তখন কি হাঁটাটাকে ভার্ব বলছি? বলছি না। আমরা কি বলছি? এই যে প্রতিদিনের যে হাঁটা অভ্যাসটা, হাঁটাটা, হাঁটা জিনিসটা, তখন কিন্তু নাউন ফর্ম হচ্ছে। তখন কিন্তু এই ওয়াকিংটা কিসের মানে নিচ্ছে? সেন্স নিচ্ছে, নাউনের সেন্স নিচ্ছে। তখন আমি বলছি ওয়াকিং ইজ দ্য গুড এক্সারসাইজ। আবার বলি রানিং ইজ অলসো গুড ফর ইউথ, মানে যারা ছোটো ছোটো অল্প বয়সের ছেলেরা আছে তারা যদি প্রতিদিন লম্ফ চম্প করে যে এক্সারসাইজগুলো করে, তাহলে এগুলো কি তাদের জন্য গুড। তাহলে রানিংটা কি গুড। তো রানিং কিন্তু ছোটা মানে ছুটোছুটি করা নয়, তখন ছোটাটা মানে নাউন ফর্ম হিসেবে ব্যবহার হচ্ছে, নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। স্লিপিং ইজ ইন দ্য আফটারনুন ইজ নট হেলদি অ্যাট অল, এটা তোমাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। দুপুরবেলায় ভাত ঘুম দেওয়াটা একদম ঠিক কাজ নয়, আনহেলদি। তাহলে দেখো এই যে স্লিপিং ইন দ্য আফটারনুন মানে এটাকে কি বলে? ভাত ঘুম। ইজ নট হেলদি অ্যাট অল, এটা একদমই হেলদি নয়। তার মানে কি এই যে স্লিপিংটা, ঘুমানো বলছে না, বলছে ঘুমটা, এই ঘুম জিনিসটা দুপুরবেলায় খুব আনহেলদি। ঠিক যেমন আমরা বলি সুইমিং ইন দ্য গুড এক্সারসাইজ, সুইমিং ইন দ্য গুড এক্সারসাইজ, সুইমিং সাঁতার কাটছে নয়, সাঁতরানোটা, সাঁতরানোটা, এটা হচ্ছে এই যে মানেগুলোকে বোঝো। মানে যখন নাউন হিসেবে মানে নাম হিসেবে ব্যবহার করছে, যে এক্সারসাইজের মধ্যে যদি আমি বলি তোমাকে এক্সারসাইজ মানে ব্যায়াম করার মধ্যে কী কী থাকে, আমি বললাম সুইমিং থাকে, ওয়াকিং থাকে, রানিং থাকে, তখন এগুলো কি ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে? না, এগুলো কিছু হিসেবে নাউন হিসেবে ব্যবহার হচ্ছে। এই যে ভার্ব প্লাস আইএনজি ওয়ার্ডটা যখন নাউন হিসেবে ব্যবহার হচ্ছে তখন তার নাম হয়ে যায় জেরান্ড, তখন তার নাম হয়ে যায় জিরান্ড। দেখে নাও এবার বলো ক্লিয়ার কিনা, জিরান্ড বুঝতে পেরেছো? দেখো আর কিছু বোঝানো নেই, ভার্বের বেসিক পার্ট এখানে শেষ। এবার দেখো কতটা কি দরকার। এবার কার কোন ধরনের অসুবিধা হচ্ছে আমাকে বলো, একবার দেখে নাও, দেখে নিয়ে বলো কার কথায় কোনটা কি দরকার। আর একবার বেসিক পার্ট হয়ে গেছে, এবার পরের দিন টেন্সের পার্ট।